This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। শুরুতেই মালদার দিকে চোখ রাখবো। মালদার সুখদেবপুর সীমান্তে টেনশন অব্যাহত। গ্রামবাসীদের অভিযোগ, ওপার থেকে রীতিমতো মাইকে প্রচার করে সীমান্তে লাগাতার প্ররোচনা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজেপির উস্কানিতে বাংলাদেশ সীমান্তে জমায়েত হচ্ছেন ওপারের বহু মানুষ, বিশেষ করে রোহিঙ্গারা। জমায়েতকারীদের হাতে অস্ত্র, বাংলাদেশের দিক থেকে দেওয়া হচ্ছে ভারত বিরোধী স্লোগান। সব মিলিয়ে কি ছবি উঠে আসছে জানতে চলে যাব আমাদের প্রতিনিধি সুব্রতোষের কাছে। সুব্রতোষ, এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে? সুখদেবপুরের মানুষের আবেগ চূড়ান্ত। আজকে প্রজাতন্ত্র দিবস, এই দিবসে তুমি দেখো যে মানুষের জাতীয় পতাকা হাতে নিয়ে তোমাকে দেখাচ্ছি কিরকম ভাবে তারা স্লোগান দিচ্ছেন। শুধু তাই নয়, এই এমন একটা জায়গা এটা যেটা তোমাকে বলি যে এর পেছনেই রয়েছে সেই কাঁটাতারবিহীন জায়গা। তোমাকে দেখাই এই কাঁটাতারবিহীন জায়গা রয়েছে পেছনেই, তার ওপারেই বাংলাদেশ এবং এখানে 1.5 কিলোমিটার এলাকা ফাঁকা। এখানে ওরা সকলে মিলে হাতে হাতে জাতীয় পতাকা। 8 থেকে 80 সকলের। একটু আগে একজন 78 বছর বয়সী এক মানুষের সাথে কথা হচ্ছিল, তিনি বললেন আজকে বুড়ো হয়ে গেছি তবুও মরবো না। এবং এই জাতীয় পতাকা হাতে নিয়ে কাস্তে হোক, লাঠি হোক, যা নিয়ে হোক আমরা সংঘবদ্ধ। কি বলছেন আপনারা? ওপার থেকে কি এখানেই তো কাঁটাতার নেই, এই জায়গাটা আপনার পেছনেই। হ্যাঁ, এই পেছনে কি হচ্ছে? এখানে সুখদেব মালদা জেলার বস্তুনগর অন্তর্গত সুখদেবপুর গ্রাম আছে, সেখানে কাঁটাতার নাই। এবং এখানে কাঁটাতার যখন দিচ্ছে তখন বাংলাদেশের বিজেপি অনৈতিকভাবে অন্যায়ভাবে বাধা দিচ্ছে। এখানকার ফসল কাটছে, এখানকার সম্পত্তি লুট। ওখানে মৌলবাদী যে সরকার বাংলাদেশের, এখানে জঙ্গি অনুপ্রবেশ করাচ্ছে, মৌলবাদী সরকার অনুপ্রবেশ করাচ্ছে। এখানকার জমির সম্পত্তি লুট হচ্ছে এবং এখানে তারবাড়া করার জন্য আমাদের আগে থেকে রুলস আছে। এই তারবাড়া হচ্ছে এবং হবে। এই তারবাড়া করতে যে আমাদের এই যে মাটি খনন করতে অ্যাঙ্গেল বসাতে যে আমাদেরকে বাংলাদেশের বাসিন্দারা আমাদেরকে হামলা করেছে। হামলা করার পর আমরা যখন সবাই মিলে এখানে গেছি, তারা কি রোহিঙ্গা? হ্যাঁ, তারা রোহিঙ্গা, তারা বাংলাদেশি, বাংলাদেশের পাবলিক, তারা ইংলিশ। ওরা বিষয়টা হচ্ছে যে আমাদের যে সুখদেবপুর, আমাদের ভারতের জমি, সেখানকার গম, মেশিং, স্যালো, পাথর ঢুকিয়ে দেয়, ঘোষণা করছে। ওরা পুরো মাইকিং করে আমাদের উপরে চড়া হয় এবং আমাদের জওয়ানদের উপরে ইট পাটকেল করে আমাদের জওয়ানকে ঘায়ল করে, আমাদের পাবলিককে ঘায়ল করে, অনেকভাবে প্রচেষ্টা করে এখনো পর্যন্ত এখনো করে যাচ্ছে। আর যে আপনারা কি সংঘবদ্ধ? একদম। আপনারা আজকে আজকে আমরা শপথ নিচ্ছি যে আমরা কোনো মতে বাংলাদেশকে 1 ইঞ্চি জমি ছাড়বো না। আমরা ফেন্সের কাজ, আমাদের ভারতের যে ডিফেন্সের সাথে তুমি দেখো এই বয়স্ক মানুষ, ইনিও কিন্তু একেবারে এই অবস্থার মধ্যে, তার চোখও খারাপ, তার মধ্যে এই জাতীয় পতাকা নিয়ে এই কাঁটাতারবিহীন এলাকায় যেখানে বারবার দুর্বৃত্তদের হামলা হচ্ছে সেখানে তিনি চলে আসছেন। কি চাইছেন আপনি এখানে? আপনি কি কাঁটাতার দিয়ে যারা হামলা করছে তাদের জন্য? বয়স কত আপনার? বয়স 70 হয়ে গেছে। তাও আপনি এখানে এসে রুখে দাঁড়ানোর জন্য এসেছেন। বুঝতেই পারছো আবেগটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সবাই প্রতিবাদে শামিল এবং আজ প্রজাতন্ত্র দিবসের দিন মালদার সুখদেবপুরে অর্থাৎ সীমান্তবর্তী এলাকায় সেখানে এক টুকরো রঙিন ছবি উঠে আসছে, যেখানে হাতে তিরঙ্গা নিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে। বাংলাদেশের যে সমস্ত সন্ত্রাসবাদী রয়েছে তারা যে কার্যকলাপ করছে, বিজেপি দিনের পর দিন যে উস্কানি দিচ্ছে, তার প্রতিবাদ এরকম শান্তিপূর্ণভাবে জানানো হচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আপনাদের আরো একবার সেই ছবিটা তুলে ধরবো। মালদার সুখদেবপুর সীমান্তে অব্যাহত টেনশন, কিন্তু গ্রামবাসীদের হাতে আজ তেরঙ্গা এবং সেই তেরঙ্গা নিয়ে তারা প্রতিবাদে সামিল হয়েছেন। আমরা আরো একবার চলে যাবো আমাদের প্রতিনিধি সুশোভনের কাছে। সুশোভন, মার্জনা করবেন, সুব্রতোষের কাছে যাব। সুব্রতোষ, তুমি যদি আমাদের একটু জায়গাটা ঘুরিয়ে দেখাও যে কোন জায়গাটায় কাঁটাতার নেই বা কোন জায়গাটায় এই মুহূর্তে তুমি অবস্থান করছো, তার উল্টো দিকে বাংলাদেশের কোন জায়গা
জায়গা এবং সাধারণ মানুষ যারা আজকে হাতে তেরাঙ্গা নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন শান্তিপূর্ণভাবে, তাদের বক্তব্য যদি তুলে ধরো। বলছি যে তোমাকে দেখায় যে এই যে দেখছো বিস্তীর্ণ এলাকা, এটা কিন্তু কাঁটাতার নেই। প্রায় 1.5 কিলোমিটার এলাকা, এখানে কাঁটাতার নেই। ওই যে দেখা যাচ্ছে ওইখানে ফেন্সিং শেষ। আমি ক্যামেরা পার্সন মুজিবরকে বলবো যে যেখানে ফেন্সিং নেই সেই এলাকাটা দেখাতে, এবং যেখানটাতে ফেন্সিংটা রয়েছে সেই জায়গাটা, এবং তার ওখানেই কিন্তু একটা সুড়ঙ্গের মতো গর্ত করে দেওয়া হয়েছে, যেটাও কিন্তু খুব চিন্তার উদ্বেগের। যে গর্ত দিয়ে যে সুড়ঙ্গের মতো যে খাঁজ করা রয়েছে সেখান দিয়ে কিন্তু অনুপ্রবেশ হচ্ছে এবং নিয়মিত হচ্ছে, কারণ এই পুরোটাই ফাঁকা। তার ওপারেও কিন্তু ফাঁকা। ওপারে যে গ্রাম রয়েছে সেই গ্রামটার নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ, এবং কিরণগঞ্জে সমস্ত মানুষরা জমায়েত হচ্ছে। বিশেষ করে বিকেলের পর থেকে তাদের জমায়েত আরও বেড়ে যায়, যেহেতু তাদের এখানকার সুখদেবপুরের মানুষরা শুনছেন এবং অভিযোগ করছেন যে ওখানকার বিভিন্ন চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মসজিদে ঘোষণা করা হচ্ছে গত কয়েকদিন ধরে যে এখানে অস্ত্র হাতে জমায়েত হওয়ার জন্য। ঠিক ওই পারেই কিন্তু এই যে বাংলাদেশ এবং কিরণগঞ্জ গ্রাম এবং এই যে অংশটা ফাঁকা, এতদিন ধরে মানুষ কিন্তু প্রতিরোধ করে এসেছিল, কিন্তু সে ধৈর্যের মানুষের বাঁধ ভাঙার কথা, কিন্তু এখনো তারা কিন্তু ধৈর্য ধরে রেখেছেন। আজকে অস্ত্র অর্থাৎ একটা চাপা টেনশন থেকে যাচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ, কিন্তু তারই মাঝে একটা শান্তির বার্তা দেবার চেষ্টা চালাচ্ছেন সুখদেবপুরের বাসিন্দারা। হাতে তেরঙ্গা নিয়ে, জাতীয় পতাকা নিয়ে তারা প্রতিবাদে সামিল হয়েছেন। যেভাবে আমরা দেখেছি যে বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা ঘটছে, বিজেপির উস্কানি চলছে, কাঁটাতার দিতে বাধা দেওয়া হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই ছবি কিন্তু অত্যন্তই তাৎপর্যপূর্ণ। এবার একটু নদিয়ার দিকে চোখ রাখবো। প্রজাতন্ত্র দিবসের আগে বাংলাদেশ সীমান্তের কাছে বাংকারের খোঁজ। সকাল থেকে ঘটনাস্থলে বিএসএফ আধিকারিকদের সঙ্গে ঘটনাস্থলে আসেন ন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। উদ্ধার হওয়া বাংকারগুলির মাপজোক করা হচ্ছে। গতকাল রাতেই এই 4টে বাংকারের হদিশ পাওয়া গিয়েছিল, এবং যেহেতু প্রজাতন্ত্র দিবস আজ, তার প্রাক্কালে দাঁড়িয়ে এই 4টে বাংকারের হদিশ পাওয়ার পর বিএসএফ এর নজরদারি আরো বেড়েছে। আজ এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে জানতে চলে যাবো আমাদের প্রতিনিধি মহাদেবের কাছে। মহাদেব, নতুন করে কোনো বাংকারের খোঁজ কি পাওয়া গেল? তার কারণ তল্লাশি অভিযান তো জারি রয়েছে। দেখো, যেটা দেখা যাচ্ছে যে বাংকারের যে ঘর করা হয়েছে তার পাশে একটি ছোট্ট বাংকার রয়েছে, যেখানে জলের যে প্লাস্টিকের ট্যাঙ্ক হয় সেই ট্যাঙ্ক মাটির তলায় পোতা রয়েছে, এবং সেই ট্যাঙ্কের মধ্যে ওপরে চাপা দেওয়া রয়েছে। সেখানে যে নিষিদ্ধ কাপ সিরাপ রাখা হতো একটা সময়, সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে, কারণ তার উপরে খেজুরের পাতা দিয়ে ঢাকা দেওয়া হয়েছে যাতে কেউ সাধারণত মানুষ বুঝতে পারে না। দেখো, আজকে এনসিবির প্রতিনিধি তারা এসেছিলেন, যেহেতু বিএসএফের পক্ষ থেকে তারা অভিযোগ জানিয়েছিলেন এনসিবির কাছে, অর্থাৎ তাদের প্রতিনিধি দল আসেন, এবং তারা যখন আসেন তখন বিএসএফের আধিকারিক তারাও আসেন। তারা এসে এই ট্যাঙ্কার থেকে তারা মাপযোগ করেন কত ইঞ্চি ট্যাঙ্কার। এই উচ্চতা কিন্তু আমরা গতকালকেই দেখেছিলাম, যে হাত দিয়ে দেখানোর চেষ্টা করেছিলাম, একটা অনুমান দেওয়ার চেষ্টা করেছিলাম যে আমার পর যেটুকু জায়গা রয়েছে তাতে উচ্চতা খুব কম করে হলেও 9 থেকে 10 ফুট উচ্চতা হতে পারে। আজকে এনসিবির প্রতিনিধি এবং বিএসএফের আধিকারিক তারা আসেন, এসে এখান থেকে মাপা শুরু করেন যেমন এই পর্যন্ত, তারপর ওপর থেকে মাপা শুরু করেন, এবং এইভাবে কিন্তু এই চওড়াটাও তারা কিন্তু এখান থেকে এই চওড়া আমরা বলেছিলাম যে 10 থেকে 12 ফুট পর্যন্ত উচ্চতা হতে পারে। এখান থেকে এটা প্রায় 10 থেকে 12 ফুট উচ্চতা, এবং এখান থেকে এটাও প্রায় 9 ফুট উচ্চতা। অর্থাৎ এইভাবে তারা কিন্তু ফিতে দিয়ে টোটালটা মেপে তারা কিন্তু নথিবদ্ধ করেন, ভিডিও ফটোগ্রাফি করেন। শুধুমাত্র যে এই একটি বাংকার তা নয়, কিন্তু আরও যে কয়েকটি বাংকার পাওয়া গেছে সমস্ত বাংকারের নিচে তারা স্পষ্ট বাংকারটা হঠাৎ করে রাতের অন্ধকারে তৈরি করা সম্ভব হয়নি। তুমি যে দৈর্ঘ্যের বাংকার দেখাচ্ছ, রীতিমতো পরিকল্পনা করে এই বাংকার তৈরি করতে হবে। তোমাকে আপাতত ধন্যবাদ, পরিস্থিতিকে নজর রাখো। আপনাদের সামনে আমরা সেই 4টি বাংকারের ছবি তুলে ধরছিলাম, যেটা নিয়ে নতুন করে আবার একটা জল্পনার সূত্রপাত হয়েছে, এবং এরকম আরও কোনো বাংকার আছে কিনা সেটাও খুঁজে দেখা হচ্ছে। এদিকে প্রজাতন্ত্র দিবসের আবহে ফের জালে অস্ত্র কারবারি। ফারাক্কা থেকে গ্রেফতার করা হয়েছে 2 অস্ত্র কারবারিকে। উদ্ধার হয়েছে 4টি সেমি অটোমেটিক পিস্তল, 8টি ম্যাগাজিন।
এই খবরের দিকে আমাদের কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি তা হচ্ছে সীমান্তে বাংকার। দেখুন কিভাবে বাংকারগুলো তৈরি করা হচ্ছে, কিভাবে বাংকারগুলো তৈরি হয়েছে এবং দীর্ঘদিন ধরে এই বাংকারগুলো তৈরি করতে হচ্ছে। বাংকারগুলোর সাইজ দেখুন, অন্তত 9 ফুট উচ্চতার এই বাংকার হঠাৎ করে যে রাতের অন্ধকারে তৈরি হয়নি তা অনুমান করা যায় এবং এরকম একটা অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে আশঙ্কা করা হয়েছিল বিএসএফ এর তরফ থেকে এবং সেই কারণেই কিন্তু উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের যে জায়গাগুলো সীমান্তবর্তী এলাকা সেখানে নজরদারি বাড়ানো হয়েছিল। বিশেষত যে সমস্ত জায়গায় ফেন্সিং নেই সেই সমস্ত জায়গায় রাতের অন্ধকারে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যারা ইন্ডিয়াতে এসে অপারেট করছে এরা টিকতে পারবে না যদি এদের লোকাল পলিটিক্যাল সাপোর্ট না থাকে, মানে নো চান্সেস অফ সার্ভাইভাল। তো অলওয়েজ টাই আপ উইথ লোকাল রুলিং পলিটিক্যাল পার্টি এর সাথে খুব শক্ত আছে, ভালো একটা কানেকশন আছে। ওদের ব্যবহার করে এখানে ওরা এইসব ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে স্মাগলিং এর জন্য কিংবা স্টোরেজের জন্য কিংবা আপনি বলুন ওই স্লিপিং সেলসদের আশ্রয় দেবার জন্য। এখন ইন্ডিয়া আস্তে আস্তে একটু শক্ত হয়ে যাচ্ছে আর এরা ইনভেস্টিগেশন করতে আরম্ভ করছে, যার জন্য এটা আমরা ধরতে পেরেছি। এটার জন্য সম্পূর্ণ দোষ পুলিশের। আর যেভাবে রাজ্য সরকারের নেতারা সমস্ত কিছুতে জুড়েছে, তো ফেন্সিডিল পাচারেও তারা জুড়েছে। আর শুধু ফেন্সিডিল পাচার নয়, ওখানে লোককে সন্ধেবেলা এনে রেখে দেবে, তারপরে আবার তারা বেরিয়ে চলে যাবে। এইভাবে অনুপ্রবেশকে যে সহায়তা করার যে টিম, সেই টিমের মধ্যেও শাসক দলের পূর্ণ মদত আছে এবং সেখান থেকেই তারা আধার কার্ড, ভোটার কার্ড তৈরি, মানে জাল, মানে জন্মের প্রশংসাপত্র সব কিছু তারা তৈরি করে দিচ্ছে। আকাশ বাতাস পাতালও এখন হয়ে গেল প্রদূষিত, সেখানেও চুরি হচ্ছে, সেখানেও ফেন্সিডিল লুকিয়ে রাখা হচ্ছে, সিরাপ লুকিয়ে রাখা হচ্ছে প্রকাশ্যে মাটি খুঁড়ে। তো আমি জানি না এটা কত দূর যাবে। এখানে দুর্নীতি অনৈতিক কাজ পশ্চিমবাংলার মাটিকেও এরা অপবিত্র করে দিচ্ছে। এবার একটু বাংলাদেশের দিকে চোখ ফেরানো যাক। বাংলাদেশে ফের হিন্দুদের ওপর অত্যাচার। টাঙ্গাইলে ব্যান্ড বাজিয়ে হিন্দুদের বাড়ি ভাঙচুর, লুটপাট। ভাবতে পারছেন যে কট্টরপন্থীদের মানসিকতা কোন জায়গায় পৌঁছেছে, যার জন্য ব্যান্ড বাজিয়ে হিন্দুদের বাড়ি লুটপাট ভাঙচুর চালানো হচ্ছে। সুমন কল্যাণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার থেকে গোটা পরিস্থিতিটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। সুমন, ঠিক কি ঘটনা ঘটেছে? একেবারে ব্যান্ড বাজিয়ে হিন্দুদের বাড়ি ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে কেন? এটা কি কোনো উৎসব হচ্ছে? দেখো, উৎসব হচ্ছে হিন্দুদেরকে বিতাড়িত করতে হবে, একটা বার্তা দেওয়া যে আমরা যা খুশি তাই করতে পারি এবং তার জন্য আমাদেরকে বলবার কেউ নেই। প্রকাশ্য দিবালোকে ব্যান্ড বাজানো হচ্ছে, যেখানে তারস্বরে মাইক বাজিয়ে বাজনা বাজিয়ে হিন্দুদের বাড়িতে যাওয়া হচ্ছে এবং তাদেরকে সেই বাড়ি থেকে মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এবং এই যে ছবি সেখানে দেখা হচ্ছে হিন্দুদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে এবং একটা একটা করে খুঁটি তুলে তাদেরকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলা হয়েছে। আর যে ঘটনাটা ঘটছে এইরকম একটা হৃদয় বিদারক ঘটনা, সেই সময় কিন্তু ব্যান্ড বাজছে, ফলে প্রশাসন সবকিছু দেখেও না দেখার অবস্থায় রয়েছে। কোথাও যেন একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে যে আমরা যা খুশি তাই করতে পারি, সুতরাং তোমাদের এখান থেকে চলে যেতে হবে, এখান থেকে চলে যাও। এই ছবি কিন্তু আজকে ধরা হচ্ছে এবং এটা এক প্রকার স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশে এই মুহূর্তে আইনের শাসন থেকে শুরু করে কোনো কিছুই যে সংখ্যালঘুদের নেই, তাদের যে কোনো অধিকার নেই, এই ছবি কিন্তু সেটাই জানান দিচ্ছে। চয়নিকা, ধন্যবাদ সুমন। আপনাদের একবার শোনাবো, দেখুন কিভাবে ব্যান্ড বাজিয়ে হিন্দুদের বাড়ি ভাঙার কাজ চলছে, যেন মনে হচ্ছে উৎসব হচ্ছে কোনো। এদিকে প্রজাতন্ত্র দিবসের আবহে ফের জালে অস্ত্র কারবারি। ফারাক্কা থেকে গ্রেফতার 2 অস্ত্র কারবারি। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুজয়, কি জানা যাচ্ছে?
দেখো, এক কথা বলতে গেলে যত কাণ্ড মুর্শিদাবাদে, তার কারণ একদিকে মৌলবাদী সংগঠনদের মাথাচাড়া দেওয়া, আর এবার দেখা যাচ্ছে অস্ত্রের কারবার। বেঙ্গল এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ জেলা থেকে মুর্শিদাবাদের ফারাক্কা থেকে 2 অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে 4টি সেমি অটোমেটিক পিস্তল এবং 8 রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে। তদন্তকারীদের সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই অস্ত্রগুলির ফিনিশিং অর্থাৎ দেখতে অনেকটা কিন্তু আসল অস্ত্রের মতোই ছিল এবং সেই কারণেই সেগুলিকে খোলা বাজারে বেশি দামে বিক্রি করা এবং সবথেকে গুরুত্বপূর্ণ বেআইনিভাবে এই অস্ত্রের কারবার। মুঙ্গের থেকে এই অস্ত্রগুলি নিয়ে আসা হচ্ছিল বলে বেঙ্গল এসটিএফের গোয়েন্দারা জানাচ্ছেন এবং সে মুঙ্গের থেকে চোরা পথে নিয়ে আসার পর মুর্শিদাবাদ জেলার নির্দিষ্ট একজন হ্যান্ডলারের কাছে সেটা পৌঁছে দেওয়ার কথা ছিল এবং সেই হ্যান্ডলারের থেকে অপর একজন কিনে নেওয়ার কথা ছিল, তেমনটাই তদন্তকারীদের সূত্রে খবর। সুতরাং আপাতত 2জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের আজকে আদালতে তোলা হবে। অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং মূলত এই চক্রের পেছনে কারা রয়েছে সেটাই তদন্তকারীরা দেখে নিতে চাইছেন, সেটাই তদন্তকারীরা যাচাই করতে চাইছেন। মুর্শিদাবাদে কার কাছে যাচ্ছিল, সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তে কি কেউ অশান্তি সৃষ্টি করার জন্য এই অস্ত্র বরাদ দিয়েছিল, নাকি কোনো রাজনৈতিক নেতা কোনো রাজনৈতিক কারণে এই অস্ত্রের বরাদ দিয়েছিল, এই বিষয়গুলি বেঙ্গল এসটিএফের গোয়েন্দারা তদন্ত করে দেখতে চাইছেন। সেই কারণে ধৃতদেরকে আজকে আদালতে তুলে নিজেদের হেফাজতে চাওয়া হবে। ধন্যবাদ সুজয়। হাওড়ায় আবারও রেল দুর্ঘটনা, জাউন তিরুপতি এক্সপ্রেসে ধাক্কা আরেকটি ট্রেনের। হাওড়ার পদ্মপুকুরে লাইনচ্যুত 2টি ট্রেন। লেন রিয়ারের দিকে যাওয়ার সময় প্রথমে লাইনচ্যুত হয় জাউন তিরুপতি এক্সপ্রেসের কয়েকটি কামরা, পিছনেই ছিল একটি পার্সেল কার, সেটিও তিরুপতি এক্সপ্রেসে পেছনে ধাক্কা মারে। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে জানতে চলে যাব আমাদের প্রতিনিধি সোমার কাছে। সোমা, এর ফলে ট্রেন চলাচল নিশ্চয়ই বিঘ্নিত, ঠিক কি ছবি উঠে আসছে? দেখো, এর ফলে ট্রেন চলাচল তো বিঘ্নিত হয়েছে। শালিমার থেকে সাঁতরাগাছি যে ট্রেন চলাচল, সেই ট্রেন চলাচল কিন্তু বন্ধ রয়েছে এবং যে তিনটে বগি লাইনচ্যুত হয়েছে তার মধ্যে একটি বগিকে এই মুহূর্তে এখান থেকে সরানো গেছে, আর যে 2টি বগি রয়েছে সেই 2টি বগি কিন্তু সরাবার কাজ চলছে। দেখতে পাচ্ছ রেলের আধিকারিকেরা এখানে রয়েছেন এবং যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন তারাও রয়েছেন। যুদ্ধকালীন তৎপরতে কিন্তু এই যে লাইনচ্যুত হওয়া যে বগিগুলো রয়েছে, যে রেকগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু সরাবার কাজ করছে। আমরা দেখলাম যে এই দুর্ঘটনার পরে কিন্তু এখানে যারা ছিলেন অর্থাৎ রেলের আধিকারিকেরা যারা ছিলেন তারা কিন্তু বলছেন যত তাড়াতাড়ি সম্ভব তারা কিন্তু এই যে লাইনচ্যুত হয়েছে 2টো বগি, সেগুলোকে তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তৎপরতার সাথে কাজ করছে এখানে রেলের কর্মীরা যারা রয়েছেন, তারা তৎপরতার সাথে কাজ করছেন। তার কারণ এই মুহূর্তে দেখো অপর একটি ট্রেন আসছে, যেহেতু এখানে ট্রেন চলাচল পুরোটাই বন্ধ ছিল, কিন্তু যেহেতু দেখো গুরুত্বপূর্ণ একটি রেল লাইন, এখান থেকে কিন্তু অনেক ট্রেনই যায় দূরপাল্লার উদ্দেশ্যে, তার জন্য কিন্তু যাতে রেল লাইনে রেল চলাচল সম্পূর্ণ থাকতে পারে তার জন্য যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন, রেলের কর্মীরা রয়েছেন, তারা চেষ্টা করছেন এবং তারা চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব এই যে লাইনচ্যুত হওয়া বগিগুলো, সেই বগিগুলোকে লাইন থেকে সরিয়ে ট্রেন চলাচল সেটা তোমার থেকে সময় একটু জানার চেষ্টা করব। সেটা হচ্ছে দুর্ঘটনা এড়ানো গেছে বা দুর্ঘটনা ছোটখাটো ঘটেছে, পার্সেল ভ্যান ছিল, কিন্তু রেলের তরফে কোনো বিবৃতি পাওয়া গেছে যে দুর্ঘটনাটা ঘটলো কিভাবে, কার ভুলে? দেখো, রেলের তরফে এখনও সেরকমভাবে নোটিশ দিয়ে কিছু না জানালেও আমরা যেটা জানতে পারছি, দেখো রেল ওয়ার্ডের সামনে থেকেই কিন্তু একটি ট্রেনকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানে সেই ট্রেনই কিন্তু দুর্ঘটনার শিকার হয়েছে। অর্থাৎ অপরদিকে আরেকটি জেনারেটর আর ভ্যান, সেই জেনারেটর যে রেক, সেই জেনারেটর রেক সেটা কিন্তু সিগন্যাল মিস করে, অর্থাৎ নির্দিষ্ট যে সিগন্যাল থাকে সেই মিসিং পয়েন্ট কিন্তু সেটা মিস করার জন্যই কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা, অর্থাৎ রেল ইয়ার্ড থেকে যেই ট্রেনটিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে দেখো একটা বিষয় যেটা বলার, যে ট্রেন কিন্তু খালি ছিল, যেহেতু রেল ইয়ার্ডের কাছেই রেলকে এখানে বগিগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, ট্রেনকে একেবারে স্টেশনের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, তার জন্য কিন্তু সেই সময় কেউ কোনো যাত্রী ছিলেন না, সেই কারণে কিন্তু বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচানো গেছে এই ট্রেনকে। তবে দেখো এখানে আমি এলাকার বাসিন্দারা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে বারবার কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে, তারা কিন্তু বলছেন যে এখানে সেরকম কোনো ব্যবস্থা নেই, সিগন্যাল ব্যবস্থারও কিন্তু ত্রুটি রয়েছে, বহু ক্ষেত্রে দুর্ঘটনার শিকার হতে হয়। এলাকার বাসিন্দারা কিন্তু তাই বলছেন, কিন্তু রেলের তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে কিছু জানানো হয়নি যে দুর্ঘটনার কারণ কি। তবে দেখো প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পারছি, যে জেনারেটর রেক যেটা নিয়ে যাওয়া হচ্ছিল সেটাই কিন্তু এসে ধাক্কা মারে, অর্থাৎ সিগন্যাল মিস করার জন্যই কিন্তু, বা যে নির্দিষ্ট। ধন্যবাদ, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো।